সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে ফৌজিয়া আজিজ, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, এমসি কলেজ, সিলেট। বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবে বর্তমানে তোমাদের কলেজের শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। তবে তোমাদের ক্লাস বন্ধ থাকলেও তোমরা যেন পড়াশোনার সাথে থাকতে পারো, সেজন্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে, যা অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ। এবং এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আমি সকৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি, প্রথমে আমি কোর্স পরিচিতি তুলে ধরছি। বিষয় অর্থনীতি, প্রোগ্রাম মাস্টার্স প্রিলিমিনারি, কোর্স কোড 412203। কোর্সের নাম সামষ্টিক অর্থনীতি, লেকচার নম্বর 1। লেকচারের শিরোনাম ওভারভিউ অফ এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই মডেল। আমরা প্রথমে জেনে নেই আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু: সামগ্রিক চাহিদা বলতে কি বোঝায়, সামগ্রিক চাহিদার নির্ধারকগুলো কি কি, সামগ্রিক যোগান বলতে কি বোঝায়, সামগ্রিক যোগানের নির্ধারকগুলো কি কি, আয় স্তর ও দাম স্তরের ভিত্তিতে সামগ্রিক চাহিদার সংজ্ঞা এবং রেখা অঙ্কন, শ্রমবাজারের ভারসাম্য বিশ্লেষণের ভিত্তিতে সামগ্রিক যোগানের সংজ্ঞা এবং রেখা অঙ্কন, সামগ্রিক চাহিদা রেখা কখন লম্ব অক্ষের সমান্তরাল হয়, সামগ্রিক চাহিদা রেখা কখন ভূমি অক্ষের সমান্তরাল হয়, ক্লাসিক্যাল ও কেন্সীয় সামগ্রিক চাহিদার পার্থক্য আলোচনা এবং ক্লাসিক্যাল ও কেন্সীয় সামগ্রিক যোগানের পার্থক্য আলোচনা। আমরা প্রথমেই জানব সামগ্রিক চাহিদা বলতে কি বোঝায়। সামগ্রিক চাহিদা বা এগ্রিগেট ডিমান্ড। একটি দেশের মানুষ নির্দিষ্ট সময়ে এখানে ব্যক্তি, পরিবার, ফার্ম এবং সরকার অন্তর্ভুক্ত থাকবে। সাধারণত এক বছরে উৎপাদিত পণ্য ও সেবার উপর যে ব্যয় নির্বাহ করে থাকে বা করবে বলে প্রত্যাশা করে থাকে তার সমষ্টিকে সামগ্রিক চাহিদা বলে। এখন বিভিন্ন অর্থনীতিতে কিন্তু সামগ্রিক চাহিদার সংজ্ঞাটিও বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন তোমরা জানো যে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি রয়েছে, তিন খাত বিশিষ্ট অর্থনীতি রয়েছে এবং চার খাত বিশিষ্ট অর্থনীতি রয়েছে। এক্ষেত্রে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে তাহলে সামগ্রিক চাহিদার সংজ্ঞাটি হবে এরকম যে সামগ্রিক চাহিদা ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টি হবে, অর্থাৎ এডি সমান সি প্লাস আই। সি এখানে কনজাম্পশন আর আই হলো ইনভেস্টমেন্ট। এরপরে আমরা যদি তিন খাত বিশিষ্ট অর্থনীতি নিয়ে আলোচনা করি তাহলে এখানে দেখব যে সামগ্রিক চাহিদার মধ্যে সরকারি ব্যয়ও অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এডি সমান সি প্লাস আই প্লাস জি। সি হলো কনজাম্পশন, আই ইনভেস্টমেন্ট আর জি হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়ের সমষ্টি হচ্ছে সামগ্রিক চাহিদা। আর চার খাত বিশিষ্ট অর্থনীতিতে আমদানি রপ্তানির যে বিষয়টি রয়েছে অর্থাৎ বাণিজ্য এখানে অন্তর্ভুক্ত হবে। সামগ্রিক চাহিদা সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স, অর্থাৎ সি হলো কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং যে এক্সপোর্টের যে ইম্পোর্ট এক্সপোর্টের ফলে যে চাহিদাটা হয় সেটি অন্তর্ভুক্ত হবে। এরপরে আমরা আসি সামগ্রিক যোগানে বা এগ্রিগেট সাপ্লাই। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে প্রচলিত দাম স্তরে একটি দেশের সব উৎপাদন ক্ষেত্র বা ফার্মসমূহ যে পরিমাণ পণ্য সেবা বিক্রয় করে বা বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকেই সামগ্রিক যোগান বলে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে বিক্রয়যোগ্য উৎপাদিত সকল পণ্য সেবার সমষ্টি হলো কিন্তু মজুত, আর মজুতের যে অংশ ফার্মসমূহ প্রচলিত দামে বিক্রয় করে বা বিক্রয় করতে প্রস্তুত থাকে তাই হলো সামগ্রিক যোগান। এখন আমরা দেখব যে সামগ্রিক চাহিদার নির্ধারকগুলো কি কি।
অর্থাৎ কি কি বিষয় দ্বারা সামগ্রিক চাহিদা প্রভাবিত হয়ে থাকে। সাধারণত সামগ্রিক চাহিদার কিন্তু প্রধানত নির্ভর করে দাম স্তরের উপর। দাম স্তর বাড়লে বা কমলে সামগ্রিক চাহিদা যথাক্রমে কমে বা বাড়ে। কিন্তু দাম স্তর ছাড়াও আরো বেশ কিছু বিষয় বা উপাদান রয়েছে যেগুলো সামগ্রিক চাহিদাকে প্রভাবিত করে এবং এডি রেখার স্থানান্তরে ভূমিকা পালন করে। সে উপাদানগুলোকেই সামগ্রিক চাহিদার নির্ধারক বলা হয়। প্রথমত আমরা এখন দেখি যে কি কি উপাদানগুলো রয়েছে যা দ্বারা সামগ্রিক চাহিদা প্রভাবিত হয়ে থাকে। প্রথমত আয় স্তর। সামগ্রিক চাহিদার একটি অন্যতম মুখ্য নির্ধারক হলো আয় স্তর। সমাজের মানুষের আয় স্তর বৃদ্ধি পেলে অবশ্যই সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে, আবার আয় স্তর কমলে সামগ্রিক চাহিদা কমে যাবে। সেক্ষেত্রে আয় স্তর বাড়লে বা কমলে একই দাম স্তরে এডি রেখা যথাক্রমে ডানে বা বামে স্থান পরিবর্তন করবে। এরপরে রয়েছে ভোগ প্রবণতা। সমাজের মানুষের ভোগ প্রবণতা সামগ্রিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে কাজ করে। উন্নত ভোগ অভ্যাস ও অতি ভোগ প্রবণতা থাকলে অর্থনীতিতে পণ্য সেবার চাহিদা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে সামগ্রিক চাহিদা বাড়ে বা এডি রেখা ডানে স্থান পরিবর্তন করে। এর বিপরীতে ভোগ প্রবণতা কম হলে, ভোগ অভ্যাস নিম্ন স্তরের হলে অর্থনীতিতে পণ্য সেবার চাহিদা কমে এবং সামগ্রিক চাহিদা হ্রাস পায়। সেক্ষেত্রে এডি রেখা বামে স্থান পরিবর্তন করবে। কাজেই ভোগ প্রবণতা বাড়লে বা কমলে একই দাম স্তরে এডি রেখা ডানে বা বামে স্থান পরিবর্তন করে। সঞ্চয় প্রবণতা। সমাজের মানুষের গড় সঞ্চয় প্রবণতা বাড়লে বা কমলে সামগ্রিক চাহিদা যথাক্রমে কমে বা বাড়ে। সঞ্চয় প্রবণতা বাড়লে বা কমলে তাই এডি রেখা যথাক্রমে বামে বা ডানে স্থান পরিবর্তন করে। বিনিয়োগ। বিনিয়োগ কার্যক্রম একটি দেশের সামগ্রিক চাহিদার অন্যতম প্রধান নির্ধারক হিসেবে কাজ করে। বিনিয়োগ যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই সমাজের মানুষের আয় এবং কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। এর ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে এডি রেখা ডানে স্থান পরিবর্তন করবে এবং বিপরীত ক্ষেত্রে এডি রেখা বামে স্থান পরিবর্তন করবে। সরকারি ব্যয়। সামগ্রিক চাহিদার আরেকটি গুরুত্বপূর্ণ নির্ধারক হলো সরকারি ব্যয়। সরকারি ব্যয় উন্নয়নমূলক এবং অনুন্নয়নমূলক খাতে যদি বাড়ে বা কমে তাহলে অর্থনীতিতে আয় প্রবাহ যথাক্রমে বাড়বে বা কমবে। এর ফলে সামগ্রিক চাহিদাও একইভাবে বাড়বে বা কমবে, অর্থাৎ এডি রেখা ডানে অথবা বামে স্থান পরিবর্তন করবে। এরপরে রয়েছে কর হার। কর হার অর্থনীতিতে সামগ্রিক চাহিদাকে প্রত্যক্ষভাবেই প্রভাবিত করে থাকে, কারণ প্রত্যক্ষ কর হার যদি বাড়ে তাহলে মানুষের আয় কমে যায়, সেক্ষেত্রে সামগ্রিক চাহিদাও হ্রাস পায়। বিপরীত ক্ষেত্রে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। রেমিটেন্স প্রবাহ। বিদেশে কর্মরত নাগরিকদের পাঠানো আয় বা রেমিটেন্স প্রবাহ অর্থনীতিতে সামগ্রিক চাহিদার গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে বিবেচিত হয়। রেমিটেন্স প্রবাহ বাড়লে বা কমলে সামগ্রিক চাহিদা যথাক্রমে বাড়ে বা কমে, অর্থাৎ এডি রেখা ডানে বা বামে স্থান পরিবর্তন করে। মজুরি ও বেতন কাঠামো। মজুরি বা বেতন কাঠামো অবশ্যই প্রভাবিত করে সামগ্রিক চাহিদাকে, কারণ মজুরি যদি বৃদ্ধি পায় বা বেতন কাঠামো যদি বৃদ্ধি পায় তাহলে মানুষের জনগণের আয় স্তর বৃদ্ধি পায়, ফলে সামগ্রিক চাহিদাও বৃদ্ধি পাবে এবং এডি রেখা ডানে স্থান পরিবর্তন করবে, বিপরীত ক্ষেত্রে বামে স্থান পরিবর্তন করবে। বাজেট নীতি। সামগ্রিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ নির্ধারক বাজেট নীতি। সরকারের বাজেট নীতি যদি ঘাটতি বাজেট থাকে, সরকারের যদি ঘাটতি বাজেট নীতি অনুসরণ করে তাহলে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, এডি রেখা ডানে স্থান পরিবর্তন করে। আবার সরকার যদি উদ্বৃত্ত বাজেট নীতি কর আদায়ের চেয়ে ব্যয় কম থাকে তাহলে অনুসরণ করে, তাহলে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা হ্রাস পায় এবং এডি রেখা বাম দিকে স্থান পরিবর্তন করবে। সামগ্রিক চাহিদা নির্ধারক আরো কিছু নির্ধারক রয়েছে, যেমন ঋণ সুবিধা।
ঋণ সুবিধা হলো ভোগ ও বিনিয়োগের ক্ষেত্রে ঋণ সুবিধা সামগ্রিক চাহিদাকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। ঋণ সুবিধা সহজ ও বৃদ্ধি পেলে তাহলে ভোগ ও বিনিয়োগও বৃদ্ধি পায় এবং সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। পক্ষান্তরে ঋণ সুবিধা যদি সংকুচিত হয়, অর্থাৎ সহজ শর্তে যদি ঋণ পাওয়া না যায়, তাহলে সামগ্রিক চাহিদাটা কমে যায়। বৈদেশিক বিনিয়োগ। বৈদেশিক বিনিয়োগ হলো বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ একটি দেশের সামগ্রিক চাহিদাকে অনেকাংশেই প্রভাবিত করে থাকে। বৈদেশিক বিনিয়োগ বাড়লে অর্থনীতিতে আয় প্রবাহ বৃদ্ধি পায়, ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। এডি রেখা ডানে স্থান পরিবর্তন করে। আবার এক বা একাধিক কারণে যদি বিদেশি বিনিয়োগ কমে যায়, তাহলে সামগ্রিক চাহিদা রেখা বামে স্থান পরিবর্তন করবে এবং সামগ্রিক চাহিদা অর্থনীতিতে কমে যাবে। আর্থসামাজিক অবকাঠামো। একটি দেশের আর্থসামাজিক অবকাঠামোর উপরও অনেকাংশে নির্ভর করে সামগ্রিক চাহিদা। কারণ আর্থসামাজিক অবকাঠামো যেমন শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, যোগাযোগ ইত্যাদি যদি একটি দেশের ইত্যাদি যদি উন্নত হয়, তাহলে অবশ্যই সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, এবং যদি অনুন্নত অবকাঠামো থাকে, তাহলে সামগ্রিক চাহিদাও হ্রাস পায় বা কমে যায়। এবং সর্বশেষ বলা যায় বিজ্ঞাপন ও প্রচার। উৎপাদিত পণ্য ও সেবার প্রচারণা ও বিজ্ঞাপনের উপর সমাজের মানুষের বহুমুখী চাহিদা তথা সামগ্রিক চাহিদা বহুলাংশে নির্ভর করে থাকে। উন্নত, দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রচারণা ও বিজ্ঞাপনের আওতায় সমাজে মানুষের বহুমুখী চাহিদাও বৃদ্ধি পায়, অর্থাৎ সামগ্রিক চাহিদা বাড়ে এবং বিপরীতে সামগ্রিক চাহিদা হ্রাস পায়। এ ধরনের যে বিষয়গুলো নিয়ে, উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক বিষয় আছে যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমাজে মানুষের চাহিদাকে তথা সামগ্রিক চাহিদাকে প্রভাবিত করে থাকে। যেমন তথ্য প্রযুক্তির বিকাশ, মানুষের বয়স কাঠামো, মানসিকতা, বিদেশের সাথে যোগাযোগ, প্রদর্শন প্রভাব ইত্যাদি বিষয় সামগ্রিক চাহিদার অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা এরপরে দেখব সামগ্রিক যোগানের নির্ধারকগুলো কি 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 বিষয় দ্বারা সামগ্রিক যোগান প্রভাবিত হয়ে থাকে। প্রথমত, সামগ্রিক যোগান কিন্তু একইভাবে দামি স্তরের উপর প্রধানত নির্ভর করে। দামি স্তর একটি প্রধান নির্ধারক সামগ্রিক যোগানের। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দামি স্তর বাড়লে বা কমলে অর্থনীতিতে সামগ্রিক যোগান যথাক্রমে বাড়ে বা কমে। কিন্তু দামি স্তর ছাড়াও আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো সামগ্রিক যোগানকে প্রভাবিত করে থাকে। সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত, মোট সম্পদ। মোট সম্পদ একটি দেশের সামগ্রিক যোগানের অন্যতম নির্ধারক। কোনো দেশে উৎপাদনমুখী মোট সম্পদ, যেমন সকল প্রকার প্রাকৃতিক সম্পদ, খনিজ ও জ্বালানি সম্পদ, এই সম্পদগুলোর পরিমাণ যদি বেশি হয়, তাহলে পণ্য ও সেবার সামগ্রিক যোগান বেশি হয়। আবার মোট সম্পদের পরিমাণ কম হলে পণ্য ও সেবার সামগ্রিক যোগান কম হয়ে থাকে। আর্থসামাজিক অবকাঠামো। প্রয়োজনীয় সম্পদের পাশাপাশি আর্থসামাজিক অবকাঠামো যেমন শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি একটি দেশে সামগ্রিক যোগানের অন্যতম গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে কাজ করে। উন্নত অবকাঠামোর আওতায় পণ্য ও সেবার উৎপাদন বৃদ্ধি পায় তথা সামগ্রিক যোগান বাড়ে এবং এস রেখা ডানে স্থান পরিবর্তন করে। অর্থনীতিতে সমৃদ্ধি ও প্রবৃদ্ধির হার বৃদ্ধি পায়। আবার অবকাঠামো যদি দুর্বল থাকে, তাহলে সামগ্রিক যোগানও কম হয় এবং এস রেখা বামে স্থান পরিবর্তন করে। উদ্যোক্তা শ্রেণী। দক্ষ উদ্যোক্তা শ্রেণীর উপর ব্যবসা বাণিজ্য বিনিয়োগ অর্থাৎ সামগ্রিক যোগান কিন্তু অনেকাংশে নির্ভর করে। উদ্যোক্তা শ্রেণীর উপস্থিতিতে বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন অর্থাৎ সামগ্রিক যোগান বৃদ্ধি পায়। আবার উদ্যোক্তা শ্রেণীর অভাবে পর্যাপ্ত সম্পদ ও অবকাঠামোগত সুবিধা থাকলেও উৎপাদন ও সামগ্রিক যোগান হ্রাস পায়। মুনাফার প্রত্যাশা। উৎপাদন কার্যে যদি এক বা একাধিক কারণে মুনাফার প্রত্যাশা যদি বৃদ্ধি পায়,
যেমন দুর্নীতিমুক্ত যদি সুশাসন থাকে অর্থনীতিতে এবং যদি স্বাভাবিক থাকে উৎপাদন প্রক্রিয়াটা যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু অর্থনীতিতে বিনিয়োগ বাড়ে তথা উৎপাদন ও সামগ্রিক যোগান বৃদ্ধি পায়। আবার কোনো এক বা একাধিক কারণে মুনাফার প্রত্যাশা যদি কমে যায় তাহলে অর্থনীতিতে বিনিয়োগ কমে যায়, অর্থাৎ উৎপাদন এবং সামগ্রিক যোগানও হ্রাস পায়। উপকরণের প্রাপ্যতা। অবশ্যই উপকরণের প্রাপ্যতার উপর অনেকাংশে নির্ভর করে সামগ্রিক যোগানের হ্রাস বৃদ্ধি, কারণ উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণের প্রাপ্যতার উপর একটি দেশের পণ্য ও সেবার উৎপাদন ও সামগ্রিক যোগান অনেকাংশে নির্ভর করে। উপকরণের প্রাপ্যতা যদি বেশি হয় সামগ্রিক যোগানও বৃদ্ধি পাবে, আবার উপকরণের প্রাপ্যতা যদি কম হয় তাহলে সামগ্রিক যোগান হ্রাস পাবে। শ্রমশক্তি ও ব্যবস্থাপনা। সামগ্রিক যোগানের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হলো শ্রমশক্তি ও ব্যবস্থাপনা। দক্ষ শ্রমশক্তি এবং দক্ষ ব্যবস্থাপনার উপস্থিতিতে একটি দেশে অবশ্যই উৎপাদন ও সামগ্রিক যোগান বৃদ্ধি পায়। আবার দেশের শ্রমশক্তি ও ব্যবস্থাপনা যদি অদক্ষ থাকে তাহলে সামগ্রিক যোগান বা উৎপাদন হ্রাস পায়। রাজস্ব নীতি ও আর্থিক নীতি। রাজস্ব নীতি ও আর্থিক নীতি যে কোনো দেশেরই অর্থনীতিতে বিনিয়োগ, উৎপাদন তথা সামগ্রিক যোগানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে কাজ করে। সরকার সম্প্রসারণমূলক অর্থ রাজস্ব নীতি যেমন কর হার হ্রাস বা ব্যয় বৃদ্ধি এবং আর্থিক নীতি যেমন সুদের হার হ্রাস এবং সহজ শর্তে ঋণ প্রদান, এই নীতিগুলো যদি গ্রহণ করে তাহলে অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি পায়, ফলে সামগ্রিক যোগান বৃদ্ধি পায় এবং এস রেখা ডানে স্থান পরিবর্তন করে। আর বিপরীত ক্ষেত্রে যদি সংকোচনমূলক রাজস্ব নীতি এবং আর্থিক নীতি গ্রহণ করে তাহলে অর্থনীতিতে সামগ্রিক যোগান হ্রাস পায় এবং এস রেখা বামে স্থান পরিবর্তন করে। উৎপাদন কৌশল ও প্রযুক্তি জ্ঞান। উৎপাদন কৌশল ও প্রযুক্তি জ্ঞান যে কোনো দেশেরই উৎপাদন এবং সামগ্রিক যোগানের অন্যতম গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে কাজ করে। উন্নত উৎপাদন কৌশল ও প্রযুক্তি জ্ঞানের উপস্থিতিতে একটি দেশের যদি সম্পদ কমও থাকে তাহলেও কিন্তু উৎপাদন ও সামগ্রিক যোগান বৃদ্ধি পায়। আবার অনুন্নত উৎপাদন কৌশল ও প্রযুক্তি জ্ঞানের অভাবে একটি দেশে বেশি সম্পদ থাকলেও উৎপাদন ও সামগ্রিক যোগান কমে যায়। বাজারের আয়তন বা বিস্তৃতির উপরও নির্ভর করে সামগ্রিক যোগান। বাজারে যদি একটি বিস্তৃত বাজার যদি থাকে দেশে তাহলে অনেকেই উৎপাদনকারীরা আগ্রহী হয়, কারণ বাজারে যদি উৎপাদন করার পরই যদি সেই দ্রব্য বাজারে নিয়ে বিক্রি করতে না পারে, যদি চাহিদা না থাকে তাহলে কিন্তু আর সামগ্রিক যোগান তাহলে উৎপাদনকারী অংশগ্রহণ করবে না, উৎপাদনে যাবে না, সেক্ষেত্রে সামগ্রিক যোগান কমে যায়। সুতরাং বিস্তৃত একটি বাজার খুব গুরুত্বপূর্ণ সামগ্রিক যোগানের ক্ষেত্রে। এরপরে হলো ঋণ সুবিধা। ঋণ সুবিধার উপর বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য বহুলাংশে নির্ভর করে। পর্যাপ্ত ঋণ সুবিধার অধীনে অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি পায়, উৎপাদন ও সামগ্রিক যোগানও বৃদ্ধি পায়। আর যদি পর্যাপ্ত ঋণ সুবিধা না পাওয়া যায় অর্থনীতিতে তাহলে অবশ্যই বিনিয়োগ কমে যাবে, ফলে উৎপাদন তথা সামগ্রিক যোগানও হ্রাস পাবে। সামাজিক শান্তি শৃঙ্খলা। সমাজে আইনের শাসন ও শান্তি শৃঙ্খলা যদি বজায় থাকে তাহলে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য তথা অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয়, ফলে সামগ্রিক যোগান বৃদ্ধি পায় এবং প্রবৃদ্ধির হারও বাড়ে। এর বিপরীতে সামাজিক অশান্তি, বিশৃঙ্খলা যদি থাকে সমাজে তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড অবশ্যই ব্যাহত হয়, সেক্ষেত্রে সামগ্রিক যোগানও হ্রাস পায়। রাজনৈতিক স্থিতিশীলতা। যে কোনো দেশেই উৎপাদন ব্যবস্থা, অর্থনৈতিক কার্যক্রম, পণ্য ও সেবার যোগান তথা সামগ্রিক যোগান তার রাজনৈতিক পরিস্থিতির উপর অনেকাংশে নির্ভর করে। রাজনৈতিক অচলাবস্থা ও অস্থিতিশীলতা থাকলে বিনিয়োগ এবং উৎপাদন ব্যাহত হয়, ফলে সামগ্রিক যোগানও কমে যায়। আবার রাজনৈতিক যদি স্থিতিশীলতা বজায় থাকে তাহলে বিনিয়োগ বৃদ্ধি পায়, সামগ্রিক যোগানও বৃদ্ধি পায়, প্রবৃদ্ধির হারও বৃদ্ধি পায়। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, সামগ্রিক যোগানের নির্ধারকগুলো, সেগুলো ছাড়াও কিন্তু আরো কিছু
নির্ধারক রয়েছে যেগুলো দ্বারা সামগ্রিক যোগান প্রভাবিত হতে পারে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া, জলবায়ু, জনসংখ্যা, জনসংখ্যার বয়স, কাঠামো, মানসিক ধ্যান ধারণা ইত্যাদি বিশেষভাবে দেশের অর্থনৈতিক কার্যক্রম এবং সামগ্রিক যোগানকে প্রভাবিত করে থাকে। এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আয় স্তর ও দাম স্তরের ভিত্তিতে সামগ্রিক চাহিদাকে সংজ্ঞায়িত করব এবং চাহিদা রেখা অঙ্কন করব। একটি সমাজের ব্যক্তি, পরিবার, ফার্ম এবং সরকারের সকল প্রকার ভোগ এবং বিনিয়োগ ব্যয় তথা সামগ্রিক চাহিদা নির্ভর করে থাকে কিন্তু আয় স্তরের উপর। প্রধানত আয় স্তরের সাথে সামগ্রিক চাহিদার সম্পর্ক অবশ্যই ধনাত্মক। আয় স্তর যদি বৃদ্ধি পায় তাহলে সামগ্রিক চাহিদাও বৃদ্ধি পাবে। তোমরা চিত্র দুটো লক্ষ্য করো। প্রথম চিত্রটিতে আয় স্তরের সাথে সামগ্রিক চাহিদার সম্পর্ক নির্দেশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একটি ধনাত্মক চাহিদা রেখা আমরা দেখতে পাচ্ছি বাম থেকে ডানে, যেটি ঊর্ধ্বগামী। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আয় স্তর যদি বৃদ্ধি পায় সামগ্রিক চাহিদাও বৃদ্ধি পায়, এবং আয় স্তর হ্রাস পেলে সামগ্রিক চাহিদাও হ্রাস পায়। এবং দ্বিতীয় চিত্রটিতে দাম স্তরের সাথে সামগ্রিক চাহিদার সম্পর্ক উল্লেখ করা হয়েছে। এখানে সামগ্রিক যদি দাম স্তর বৃদ্ধি পায় তাহলে অবশ্যই জনগণ পণ্য সামগ্রী বা সেবার চাহিদা কম করবে, অর্থাৎ সামগ্রিক চাহিদা হ্রাস পাবে। এবং দাম স্তর যদি হ্রাস পায় তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমরা একটি বাম থেকে ডানে একটি নিম্নগামী রেখা পাচ্ছি, সামগ্রিক চাহিদা রেখা। তাহলে এই দুটো রেখাচিত্রের মাধ্যমে আমরা আয় স্তর এবং দাম স্তরের ভিত্তিতে সামগ্রিক চাহিদা রেখা পেতে পারি। এরপরে আমরা যাব সামগ্রিক যোগান রেখা কিভাবে আমরা অঙ্কন করতে পারি। শ্রমবাজারের ভারসাম্য বিশ্লেষণের ভিত্তিতে সামগ্রিক যোগান। সাধারণত দাম স্তর বৃদ্ধি পেলে শ্রমবাজারের নিয়োগ বৃদ্ধি প্রক্রিয়ায় সামগ্রিক যোগানও বৃদ্ধি পায়। ফলে শ্রমের বিভিন্ন নিয়োগ স্তরে বিভিন্ন প্রকৃত জাতীয় আয় অর্থাৎ দ্রব্য সামগ্রীর উৎপাদন নির্ধারিত হয়ে থাকে। এক্ষেত্রে দামের সাথে যোগানের অবশ্যই ধনাত্মক সম্পর্ক থাকে, এবং এই ধনাত্মক সম্পর্কের প্রেক্ষিতে সামগ্রিক যোগান রেখাটি অবশ্যই এস রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে থাকে। এই চিত্রে আমরা তোমরা দেখো যে এই চিত্র দুটো লক্ষ্য করো। এখানে আমরা সামগ্রিক যোগান রেখা পেতে পারি। উপরের চিত্রে মজুরি স্তরের সাথে নিয়োগ স্তরের একটি সম্পর্ক দেখানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে মজুরি যদি বৃদ্ধি পায়, প্রথমত W0 তে নিয়োগ আমরা পাচ্ছি N0, এবং মজুরি স্তর যদি বৃদ্ধি পায় W1 হয় তাহলে আমাদের নিয়োগ স্তরও বৃদ্ধি পাবে, N1 হবে। এবং এর প্রেক্ষিতে আমরা নিচে সামগ্রিক যোগান রেখাটি অঙ্কন করতে পারি, যেখানে দেখা যাচ্ছে যে দাম স্তরের সাথে সামগ্রিক যোগানের একটি সম্পর্ক। লম্ব অক্ষে দাম স্তর এবং ভূমি অক্ষে সামগ্রিক যোগান নির্দেশ করা হয়েছে। এখন P0 দামে আমরা সামগ্রিক যোগান পাচ্ছি Y0, এবং P1 দামে অর্থাৎ সামগ্রিক যোগান দাম স্তর যখন বৃদ্ধি পেল P1 হয়, তখন আমরা সামগ্রিক যোগান পেয়ে যাচ্ছি Y1, অর্থাৎ সামগ্রিক যোগানও বৃদ্ধি পেল। এভাবে আমরা শ্রমবাজারের ভারসাম্য বিশ্লেষণের ভিত্তিতে সামগ্রিক যোগান রেখা অঙ্কন করতে পারি। এরপরে আমরা আসি যে কখন সামগ্রিক চাহিদা রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে থাকে। দাম স্তরের সাথে সম্পর্কিত এডি রেখা সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী হয়ে থাকে, কিন্তু আইএস এবং এলএম রেখার আকৃতির উপর নির্ভর করে এডি রেখা কখনো কখনো লম্ব অক্ষের সমান্তরাল হতে পারে। নিম্নোক্ত দুই ক্ষেত্রে এডি রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে থাকে। কখন কখন আইএস রেখা যখন লম্ব অক্ষের সমান্তরাল হয় তাহলে এডি রেখা লম্ব অক্ষের সমান্তরাল হবে, এবং এলএম রেখা লম্ব অক্ষের সমান্তরাল হলে এডি রেখা লম্ব অক্ষের সমান্তরাল হতে পারে। আইএস রেখা লম্ব অক্ষের সমান্তরাল হলে এডি রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়, কারণ এক্ষেত্রে দাম স্তরের পরিবর্তনের ফলে এলএম রেখা স্থান পরিবর্তন করলেও আই স্তরের কোনো পরিবর্তন হয় না। তাই দাম স্তরের পরিবর্তনের ফলে সামগ্রিক চাহিদারও কোনো পরিবর্তন হয় না।
এই অবস্থায় এডি রেখা, তোমরা চিত্রে লক্ষ্য করো যে আইএস রেখা লম্ব অক্ষের সমান্তরাল রয়েছে। এর ফলে এলএম রেখার পরিবর্তন হলেও আই স্তরের যেহেতু পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সামগ্রিক চাহিদারও কোনো পরিবর্তন হচ্ছে না। নিচের চিত্রে দাম স্তরের পরিবর্তন হচ্ছে, কিন্তু সামগ্রিক চাহিদার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ লম্ব অক্ষের সমান্তরাল আমরা সামগ্রিক চাহিদা রেখা পাচ্ছি এক্ষেত্রে। এরপরে যদি এলএম রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়, তাহলেও এডি রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে থাকে। এক্ষেত্রে দাম স্তর কমলে বা বাড়লে আইএস রেখা ডানে অথবা বামে স্থান পরিবর্তন করলেও আই স্তরের কোনো পরিবর্তন হয় না, ফলে সামগ্রিক চাহিদারও কোনো পরিবর্তন হয় না। এই অবস্থায় এডি রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে থাকে। তোমরা চিত্রে লক্ষ্য করো যে আইএস রেখার পরিবর্তন হয়েছে, কিন্তু এলএম রেখা যেহেতু স্থির রয়েছে, এখানে আই স্তরের কোনো পরিবর্তন হচ্ছে না, ফলে সামগ্রিক চাহিদারও পরিবর্তন হচ্ছে না। এবার আমরা দেখব সামগ্রিক চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং সামগ্রিক চাহিদা হ্রাস বৃদ্ধি বলতে কি বোঝায়। অন্যান্য অবস্থায় স্থির থাকলে দাম স্তরের পরিবর্তনের ফলে সামগ্রিক চাহিদার পরিবর্তন হলে তাকে সামগ্রিক চাহিদার সংকোচন সম্প্রসারণ বলে। যেমন দাম স্তর যদি বৃদ্ধি পায় তাহলে সামগ্রিক চাহিদার সংকোচন ঘটে, আবার দাম স্তর যদি কমে যায় তাহলে সামগ্রিক চাহিদার সম্প্রসারণ ঘটে। এক্ষেত্রে সামগ্রিক চাহিদা একই এডি রেখা বরাবর কিন্তু ওঠানামা করবে। এজন্য সামগ্রিক চাহিদার সংকোচন সম্প্রসারণকে আবার একই এডি রেখা বরাবর স্থান পরিবর্তনও বলা হয়ে থাকে। অপরদিকে দাম স্তর স্থির থাকা অবস্থায় অন্য যে কোনো উপাদানের পরিবর্তনের ফলে, যেমন বিনিয়োগ হতে পারে, আয় স্তর হতে পারে ইত্যাদি, সামগ্রিক চাহিদা কমলে বা বাড়লে তাকে বলে সামগ্রিক চাহিদার হ্রাস বৃদ্ধি। যেমন দাম স্তর যদি স্থির থাকে এবং আয় স্তর কমলে সামগ্রিক চাহিদা কি হবে? হ্রাস পাবে। আবার আয় স্তর যদি বৃদ্ধি পায়, সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কিন্তু সামগ্রিক চাহিদার পরিবর্তন একই এডি রেখা বরাবর উঠানামা করবে না, নতুন এডি রেখা আঁকতে হবে সেক্ষেত্রে, অর্থাৎ এডি রেখা স্থান পরিবর্তন করবে। যেমন দাম স্তর যদি স্থির থাকলে সামগ্রিক চাহিদা যদি কমে যায় তাহলে এডি রেখা বাম দিকে স্থান পরিবর্তন করবে। আবার দাম স্তর স্থির থাকা অবস্থায় সামগ্রিক চাহিদা যদি বৃদ্ধি পেয়ে যায়, সেক্ষেত্রে এডি রেখা ডান দিকে স্থান পরিবর্তন করবে। এজন্য সামগ্রিক চাহিদা হ্রাস বৃদ্ধিকে আবার এডি রেখার স্থানান্তরও বলা হয়ে থাকে। অর্থাৎ একই দাম স্তরে সামগ্রিক চাহিদা রেখা অর্থাৎ এডি রেখা বামে অথবা ডানে স্থান পরিবর্তন করলে তাকে এডি রেখার স্থানান্তর বলা হয়ে থাকে। এখন আমরা একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যাটা দেখি। চিত্রে বিশ্লেষণ। চিত্রে দুটো চিত্র আঁকা হয়েছে। সামগ্রিক চাহিদার সংকোচন সম্প্রসারণ দেখানো হয়েছে প্রথম চিত্রে, আর দ্বিতীয় চিত্রে সামগ্রিক চাহিদার হ্রাস বৃদ্ধি দেখানো হয়েছে। এখানে লম্ব অক্ষে নির্দেশ করা হয়েছে দাম স্তর, আর ভূমি অক্ষে দুটি চিত্রেরই সামগ্রিক চাহিদা নির্দেশ করা হয়েছে। তাহলে প্রথম চিত্রে আমরা দেখি যে সামগ্রিক চাহিদার সংকোচন সম্প্রসারণ কিভাবে হচ্ছে। দাম স্তর যদি প্রথমত P0 থাকে, তাহলে P0 থেকে P1 এ হ্রাস পেলে সামগ্রিক চাহিদার Q0 থেকে Q1 এ সম্প্রসারণ ঘটবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। আবার দাম স্তর যদি P1 থেকে P0 তে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে সামগ্রিক চাহিদা Q1 থেকে Q0 তে হ্রাস পাবে এবং অর্থাৎ সংকোচন ঘটবে। এক্ষেত্রে সামগ্রিক চাহিদা কিন্তু এডি রেখার এ এবং বি বিন্দু পাচ্ছি, অর্থাৎ এ বি বিন্দুতে উঠানামা করবে, অর্থাৎ একই এডি রেখা বরাবর সামগ্রিক চাহিদার উঠানামা আমরা দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয় চিত্রে সামগ্রিক চাহিদার হ্রাস বৃদ্ধি ব্যাখ্যা করা হয়েছে। এখানে দাম স্তর P0 তে স্থির থাকা অবস্থায় আয় স্তর হ্রাস পেলে
মনে করি আমরা যে আই স্তর হ্রাস পেল, তাহলে সামগ্রিক চাহিদা Q0 থেকে Q1 এ হ্রাস পাবে। আবার যদি এবং A1 বিন্দু এক্ষেত্রে নতুন এডি রেখা আমরা হ্রাস পাই এবং নতুন এডি রেখা পাচ্ছি AD1। অর্থাৎ এক্ষেত্রে এডি রেখা AD0 থেকে AD1 এ স্থানান্তরিত হলো। আবার যদি এডি একই দামি স্তরে P0 অবস্থায় দাম আয় যদি বৃদ্ধি পায়, তাহলে Q0 থেকে Q2 তে বৃদ্ধি পাবে সামগ্রিক চাহিদা এবং আমরা নতুন একটি চাহিদা রেখা পাবো। সামগ্রিক চাহিদা রেখা সেটি হলো AD2 চাহিদা রেখা। অর্থাৎ এক্ষেত্রে স্থির দামে সামগ্রিক চাহিদার বৃদ্ধি পেলে এডি রেখা AD0 থেকে AD2 তে স্থান পরিবর্তন করেছে। এখন উভয় ধারণার মধ্যে আমরা যদি একটু পার্থক্য আলোচনা করি সংক্ষেপে, যে পার্থক্যগুলো কি কি হতে পারে, তাহলে আমরা প্রথমত বলা হবে যে সামগ্রিক চাহিদার সংকোচন সম্প্রসারণের ক্ষেত্রে দাম স্তরের পরিবর্তন হয়, অন্যান্য উপাদান বা নির্ধারক স্থির থাকে বলে ধরে নেওয়া হয়। অপরদিকে সামগ্রিক চাহিদা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে দাম স্তরটা স্থির থাকবে এবং অন্যান্য উপাদানের পরিবর্তন হবে। অর্থাৎ অন্যান্য উপাদানের পরিবর্তন হলে যদি সামগ্রিক চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে থাকে, তখনই সেটি হয়ে যাবে, তখন রেখাচিত্রটা চেঞ্জ হবে, ডানে বা বামে স্থান পরিবর্তন করবে, কিন্তু দাম স্তর একই থাকবে। দ্বিতীয়ত, সংকোচন সম্প্রসারণের ক্ষেত্রে একই এডি রেখায় সামগ্রিক চাহিদা ওঠানামা আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্রে। অপরদিকে হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে এডি রেখার ডানে অথবা বামে স্থান পরিবর্তন করবে। এবং তৃতীয়ত, সংকোচন সম্প্রসারণকে সামগ্রিক চাহিদার পরিমাণের পরিবর্তন বলা হয়। আবার অপরদিকে হ্রাস বৃদ্ধিকে সামগ্রিক চাহিদার পরিবর্তন বলে। প্রথমটির ক্ষেত্রে সামগ্রিক চাহিদা সূচি রেখা অপরিবর্তিত থাকবে, আর দ্বিতীয়টির ক্ষেত্রে কি হবে, সামগ্রিক চাহিদা সূচি রেখার অবশ্যই পরিবর্তন হবে। তাহলে আমরা এভাবে সামগ্রিক চাহিদা সংকোচন সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধি ব্যাখ্যা করতে পারি, যেখানে আমরা দেখি যে সামগ্রিক চাহিদা সংকোচন সম্প্রসারণের ক্ষেত্রে দামের স্তরের পরিবর্তন হয়, দামের স্তরের হ্রাস বৃদ্ধির ফলে সামগ্রিক চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে থাকে, এবং সংকোচন সম্প্রসারণের ক্ষেত্রে দাম স্থির থাকবে এবং সামগ্রিক চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটবে, ফলে অন্যান্য কারণে সামগ্রিক চাহিদা হ্রাস বৃদ্ধি হবে। সেক্ষেত্রে অবশ্যই সামগ্রিক চাহিদা রেখাটি ডানে বা বামে স্থান পরিবর্তন করবে। এখন আমরা ক্লাসিক্যাল ও কেনসীয় সামগ্রিক চাহিদার মধ্যকার পার্থক্য নিয়ে আলোচনা করব। তোমরা চিত্র দুটো লক্ষ্য করো। প্রথম চিত্রটি হলো কেনসীয় চাহিদা রেখা এবং দ্বিতীয় চিত্রটি ক্লাসিক্যাল চাহিদা রেখা। অবশ্যই এখানে দেখতে পাচ্ছ পার্থক্যের মধ্যে আমরা প্রথমতই বলতে পারি যে ক্লাসিক্যাল সামগ্রিক চাহিদা বেশি ঢালু হয়ে থাকে এবং কেনসীয় সামগ্রিক চাহিদার রেখাটি বেশি খাড়া হয়ে থাকে। দ্বিতীয়ত, ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণের নগদ অর্থের চাহিদা দৈনন্দিন লেনদেনের উপর নির্ভর করে, সেজন্যই কিন্তু আর কেনসীয় অর্থনীতিতে অর্থের চাহিদা কিন্তু ফটকাজনিত কারণে হয়ে থাকে, যা আবার ফটকা চাহিদা আবার সুদের হারের উপর নির্ভর করে। সেজন্যই কেনসীয় অর্থনীতিতে সামগ্রিক চাহিদা দামের পরিবর্তনের ফলে সামগ্রিক চাহিদার তেমন পরিবর্তন হয় না। অর্থাৎ ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের দামের পরিবর্তন হলে লেনদেনের জনিত পরিবর্তনটা বেশি হয়ে থাকে, সে কারণে এখানে আমরা বেশি ঢালু একটি চাহিদা রেখা পেয়ে থাকি, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন বেশি হচ্ছে। কিন্তু কেনসীয় অর্থনীতিতে কেনস বলছেন যে সামগ্রিক চাহিদাটা লেনদেনের উপর নির্ভর করে না,
হচ্ছে না, ভালো লাগে না আমার। ক্লাসিক্যাল ও কেনসিও সামগ্রিক চাহিদার মধ্যকার পার্থক্য নিয়ে এখন আমরা আলোচনা করব। দুটো চিত্র লক্ষ্য করো তোমরা। প্রথম চাহিদা, সামগ্রিক চাহিদা রেখাটি হচ্ছে কেনসিও চাহিদা রেখা এবং দ্বিতীয় চিত্রটিতে ক্লাসিক্যাল চাহিদা রেখা অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা পার্থক্য প্রথমেই বলতে পারি যে ক্লাসিক্যাল সামগ্রিক চাহিদা বেশি ঢালু হয় এবং কেনসিও সামগ্রিক চাহিদা রেখা বেশি খাড়া হয়ে থাকে। এবং দ্বিতীয়ত, ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণের নগদ অর্থের চাহিদা দৈনন্দিন লেনদেনের উপর নির্ভর করে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলছেন যে নগদ অর্থের চাহিদাটা দৈনন্দিন লেনদেনের উপর নির্ভর করে, যার জন্য এই দামের যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু বেশি মাত্রায় চাহিদার পরিবর্তন হচ্ছে। আর কেনসিও অর্থনীতিতে অর্থের চাহিদা মূলত ফটকা চাহিদা হয়ে থাকে। অর্থের চাহিদা, ফটকা চাহিদা আবার সুদের হারের উপর নির্ভর করে, সেজন্যই দামের পরিবর্তন হলেও খুব বেশি চাহিদার পরিবর্তন হয় না। সে কারণেই আমরা একটি খাড়া সামগ্রিক চাহিদা রেখা দেখতে পাই কেনসিও অর্থনীতিতে। তৃতীয়ত, ক্লাসিক্যাল চাহিদা রেখা বেশি স্থিতিস্থাপক অর্থাৎ দামের সাথে, এবং পক্ষান্তরে কেনসিও চাহিদা রেখা কম স্থিতিস্থাপক হয়ে থাকে। চতুর্থত বলা যায় যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণের মতানুসারে দামের পরিবর্তন অপেক্ষা সামগ্রিক চাহিদার পরিবর্তন বেশি হয়ে থাকে। সেজন্যই ক্লাসিক্যাল অর্থনীতিতে আমরা সামগ্রিক চাহিদা রেখাটি বেশি ঢালু দেখতে পাই। অপরদিকে কেনসিও ধারণা অনুসারে দাম স্তরের পরিবর্তন অপেক্ষা সামগ্রিক চাহিদার পরিবর্তন কম হয়। এভাবে আমরা ক্লাসিক্যাল এবং কেনসিও সামগ্রিক চাহিদার মধ্যে পার্থক্য করতে পারি। এবারে আমরা আলোচনা করব ক্লাসিক্যাল এবং কেনসিও সামগ্রিক যোগান রেখার মধ্যকার পার্থক্য। তোমরা চিত্র দুটো লক্ষ্য করো। প্রথম চিত্রটি হলো ক্লাসিক্যাল অর্থনীতিতে সামগ্রিক যোগান রেখা এবং দ্বিতীয় চিত্রটি কেনসিও অর্থনীতিতে সামগ্রিক যোগান রেখা। তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাসিক্যাল অর্থনীতিতে সামগ্রিক যোগান রেখা হলো উলম্বমুখী হয়, অর্থাৎ লম্ব অক্ষের সমান্তরাল হয়ে থাকে। আর কেনসিও অর্থনীতিতে সামগ্রিক যোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মূলত মনে করেন যে শ্রমবাজারে পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ করে। সে কারণে যোগান অপেক্ষক বা রেখা সাধারণত সেক্ষেত্রে মূল্যের সাথে যোগানের সরাসরি সম্পর্ক প্রকাশ করে, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে বা কমলে যোগান বাড়বে বা কমবে। কিন্তু শ্রমবাজারে যেহেতু পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ করে, সেক্ষেত্রে সব শ্রমিকই কর্মে নিয়োজিত থাকে। সেজন্যই যদি দ্রব্যমূল্য বৃদ্ধিও পায় তাহলে উৎপাদন আর বাড়তে পারে না, কারণ অতিরিক্ত দ্রব্য উৎপাদনের জন্য কোনো অতিরিক্ত শ্রমিক সেক্ষেত্রে পাওয়া যাবে না, যেহেতু ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মনে করেন যে অর্থনীতিতে পুনর্নিয়োগ অবস্থা বিরাজ করছে। সে কারণেই আমরা উলম্বমুখী একটি সামগ্রিক যোগান রেখা পেয়ে থাকি, যেটি প্রথম চিত্রে দেখা যাচ্ছে। এবং কেনসিও অর্থনীতিতে কেনস কিন্তু অপূর্ণ নিয়োগকে স্বাভাবিক ঘটনা বলে মনে করে থাকে। অপূর্ণ নিয়োগ থাকলে আর্থিক মজুরি নিজ দিকে অনমনীয় হয়ে থাকে। এই কারণে দ্রব্যের চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে ফার্মসমূহ অতিরিক্ত শ্রম নিয়োগ করে চলতি মূল্যেই পূরণ করতে পারবে, অর্থাৎ আগের মূল্যেই ফার্মসমূহ অতিরিক্ত চাহিদা পূরণ করতে সক্ষম হয়ে থাকে। ফলে কোনো নির্দিষ্ট মূল্যে দ্রব্যের যোগান সম্পূর্ণভাবে স্থিতিস্থাপক হতে পারে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি অক্ষের সমান্তরাল সামগ্রিক যোগান রেখা কেনসিও অর্থনীতিতে। তাহলে আমরা বলতে পারি ক্লাসিক্যাল এবং কেনসিও যোগান রেখার যে পার্থক্যগুলো, প্রথমত ক্লাসিক্যাল মডেল অনুযায়ী শ্রমবাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করে, আর কেনসিও মডেল অনুযায়ী শ্রমবাজারে অপূর্ণ প্রতিযোগিতা থাকে। দ্বিতীয়ত, ক্লাসিক্যাল মডেল অনুযায়ী শ্রমবাজারে পূর্ণ নিয়োগ বিরাজমান, আর কেনসিও মডেলে শ্রমবাজারে অপূর্ণ নিয়োগ থাকে। তৃতীয়ত, আর্থিক মজুরি ক্লাসিক্যাল মডেলে সম্পূর্ণভাবে নমনীয়, এজন্য শ্রমের চাহিদা বাড়লে বা কমলে মজুরি বৃদ্ধি পায় বা হ্রাস পায়। কেনসিও মডেলে আর্থিক মজুরি নিজ দিকে অনমনীয় থাকে, ফলে অপূর্ণ নিয়োগ থাকলেও আর্থিক মজুরি কমানোর কোনো সুযোগ থাকে না।
তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা মোটামুটি আলোচনা আমাদের শেষ হয়ে গেল। এখানে বুক রেফারেন্স দেয়া রয়েছে, কিছু বইয়ের নাম দেয়া আছে, তোমরা পড়াশোনার ক্ষেত্রে এই বইগুলোর সহযোগিতা নিতে পারো। আজকে তাহলে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ তোমাদের।